বান্দির বাচ্চা, জলদি আয়। তোর এক্ষুনি লাগবে আমার। 10 মিনিটের মধ্যে তোরে চাই। আনন্দীকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় অভি। আনন্দীও তেমন আগ্রহ বাড়িয়ে জানতে চায় না হয়েছে কি। সচরাচর অভি আনন্দীকে তার কলেজ শেষ হলে গ্যারেজে নিয়ে যেত। তবে এখন তো প্রেক্ষাপট ভিন্ন। আনন্দী এখন সস্তার মেয়ে মানুষ। অভির মনের খোরাক মেটার যন্ত্রমাত্র। আনন্দী রিক্সা থেকে নেমে চুপচাপ নোবেলের বাইকে উঠে বসে। গন্তব্যে এখন তার মানুষ রূপী জানোয়ারের চাঁদের বাড়ি। কিন্তু অভি তো ক্ষেপে কেন রয়েছে সেটা তার জানা হলো না। হয়তো গিয়ে জানতে পারবে কিছুক্ষণ পূর্বে। সাত সকালে দরজায় জোরে জোরে করাঘাতে ঘুম ভাঙে অভির। কাল গলা অবধি মদ গোলার পর সকালে চোখ খুলতে পারে না সে। কিন্তু দরজায় এত জোরে জোরে বাড়ি পড়ার ফলে ঘুম আলগা হয়ে আসে তার। খাটের এক কোণে পড়ে থাকা মুন্ডুটি নিয়ে কোমরে জড়ালো। গিট বেঁধে আড়মোড়া দিয়ে দরজা খুলে দাঁড়ায় অভি। দরজা খুলতেই দেখে নফিল হাঁপাচ্ছে। মাথা বেশ চোটও। অভি কিছু বলতে চাইবে তার আগেই নবীল বলে, ভাই, ওই জুলফির পেশা কুত্তাগুলো আমাকে লগে লাগছে। ব্যাস, এই কথাটি ছিল অভির চোখের ঘুম পুরোপুরি নির্ঝুম করে যেতে। শরীরে শার্ট কোনোরকম জড়িয়ে দরজার পাশে অযত্নে পড়ে থাকা হকি স্টিক নিয়ে বেরিয়ে পড়ে অভি। আজ এসপার কি ওসপার করেই ছাড়বে সে। এমনিতেও জুলফিকার এবং তার সম্পর্ক সাপে নেউলে। দুজন দুজনের চোখে বিষ। অবশ্যই সূত্রপাত হলো ঢাকা আল কাসেম এতিমখানা থেকে। তখন অভির বয়স ছিল 15 এবং জুলফিকারের 16। যেখানে অভির সবাই নম্রভদ্র ছেলে হিসেবে জানত, সেখানে জুলফিকারকে সকলে বাজে বকাটে রাগচটা ছেলে হিসেবে গণনা ধরত। একদিন জুলফিকারের এতিমখানায় একটি ছেলে মাথা ফাটিয়ে দেয়। সেখানে ছিল সকলের অগোচরে। কেউ খুনা করে টের পেত না এটাই জুলফিকারের কাজ। যদি না অভি সত্যিটা বলতো। যে ছেলের মাথা ফাটানো হয় সেই ছেলেটি ছিল তাদের থেকে বয়সে কিছুটা ছোট, 1 কিংবা 2 বছর। জুলফিকে প্রচণ্ড ভয় পাওয়ার ফলে সে তার সাথে সাথে ঘটে যাওয়া কোনো কথাই স্বীকার করেনি প্রথমে। ফুলফি মনে মনে বিজয়ের হাসি হেসে নেয়। ফলে বেশিক্ষণ তা স্থায়ী হয় না, কারণ অভি এসে সমস্ত সত্যটা বলে দেয় এবং অনির কথা বলতে সবাই বিশ্বাসও করে নেয়, কারণ অভি কখনো মিথ্যা বলে না। এরপর জুলফিকারের পাঠানো হয় কিশোর উন্নয়নে, কিন্তু যাওয়ার আগে সে একটা ইট দিয়ে অভির মাথাটাও ফাটিয়ে দিয়ে যায়, যার ফলে তাদের শত্রুতার সূত্রপাত সেখান থেকে হয়। কিন্তু তারা সাপে নেউলে হয় যখন দুজন দলের কাজ করে। অভি কৃষ্ণদাসের হয়ে সমস্ত কাজ সামলায় এবং জুলফি চন্দ্রদাসের হয়ে। কৃষ্ণচন্দ্র ছিল এক মায়ের পেটে 2 ভাই। কলকাতার কৃষ্ণনগর থেকে তারা বাংলাদেশে আসে। তারপর পুরান ঢাকার সিন্ডিকেটে ঢুকে পড়ে। দিন যত যায় ততই 2 ভাই ভয়ঙ্কর হতে থাকে এবং তাদের সম্পর্কের অবনতিও। ক্ষমতার লোভে একসময় 2 ভাই আরেকজন আরেকজনের শত্রু হয়ে যায়। একজন আরেকজনকে খুন করার পরিকল্পনা অবধি করে। কিন্তু ফলাফল হয়নি। নিজেদের ইমেজ ধরে রাখার জন্য 2 ভাই প্রায় অনেক প্রকারের ভালো কাজ করেছে। তার মধ্যে ছিল এতিম শিশুদের মাসে একবার নতুন জামা কাপড় ও খাওয়ানো। কৃষ্ণদাস একবার এতিম বাচ্চাদের খাওয়ানোর জন্য উদ্যোগে এতিমখানায় যান। সেখানে তার উপর গুলি চালানো অবধি হয়, কিন্তু নিশানা মিস হয়, কারণ অভি কৃষ্ণ দাসকে ধাক্কা দিয়ে হাতে গুলি খায়। তারপর থেকে কৃষ্ণদাস হয়ে পড়ে অভির উপরে চরম কৃতজ্ঞ। এক কথায় নিজের জান দিতেও প্রস্তুত সে। কৃষ্ণদাস বরাবরই বাটপার চেয়েছিল অভি তার সাথে থাকুক, কিন্তু ভদ্র অভি প্রতিবারই নিষেধ করে দেয়, কারণ সে চেয়েছিল নিজে কিছু করতে। এরপর যখন অভিকে থানায় নেওয়া হয়, যখন জুতার মালায় পরানো হয়, সেই ভিডিওটি পুরো নেটে ছেড়ে দেওয়া হয়েছিল। তখন কৃষ্ণদাস নিজের ক্ষমতা খাটিয়ে অভিকে বের করে আনেন এবং কিছুদিনের পর ঘটনা ধামাচাপা দিয়ে দেন, কারণ অনেকটা ঘটনার টপ নিউজে চলে আসে। আর আমাদের দেশের বৈশিষ্ট্য হলো নতুন ঘটনা পেলে আগের ঘটনাগুলো ভুলে যাওয়া। অভির বেলাও সেটাই হলো। কেউ মনে রাখেনি বেশি দিন অভিকে। জেল থেকে বেরিয়ে অভি হয়ে ওঠে বেপরোয়া, কিন্তু সে মানুষ খুন করেনি। কৃষ্ণদাস চেয়েছিল অভি রক্তে হাত লাল করুক, তবে অভি কখনোই তা করেনি। আন্ডারওয়ার্ল্ডে যে যত খুশি খুন করে সে তত বড় পদ পায়। সেক্ষেত্রে অভি তেমন কোনো ভ্যালু তৈরি হয়নি। কিন্তু জেল থেকে বেরিয়ে আনন্দের জীবন তেজপাতা করে ফেলেছে অভি, কারণ ভিডিওটি আনন্দের ফোন থেকে পাবলিক করা হয়। তারপর থেকে আনন্দী এবং আনন্দের পরিবারের ভোগান্তি শেষ থাকে না। অভি যখন নিজের প্রতিশোধ নিতে ব্যস্ত, ঠিক তখনই তার দেখা হয় সিন্ডিকেটের আরেক তলোয়ার জুলফিকারের সাথে। প্রথম দেখাতেই তাকে চিনলেও জুলফিকার ঠিকই তাকে চিনে ফেলেছিল এবং দুজন দুজনের দলের হওয়াতে শত্রুতাও জমে ক্ষীর হয়ে যায়।
সিন্ডিকেটে কৃষ্ণদাসের প্রভাব ছিল বেশি। অভি বারবার বেঁচে যায়, তবু জুলফিকারের কম কিসে? তার বাম শুনলেও পুরো ঢাকার অলিগলির বাচ্চারা ভয় কেঁপে ওঠে। জুলফি এবং চাঁদের মাঝে একটা শর্ত দেওয়া হয়, কেউ কোনো এলাকায় যাবে না। যদি ভুলেও লাল মসজিদ ক্রস করে তাহলে জানাজা উঠবে। এই শর্তেই দুইজন দুজনে রাজি হয়ে যায়। এরপর থেকে কেউ কারো এলাকার পাও মারায় না। তবে একজন আরেকজনের লোককে পেলে আরামধোলাও দিতে দুইবার ভাবে না। হকি স্টিক নিয়ে হবি সোজা লাজ মসজিদের সামনে চলে আসে। সেখানে তার সাঙ্গপাঙ্গ এবং জুলফিকারের সাঙ্গপাঙ্গর মাঝে বেশ ভালোই লড়াই চলছিল। হবি আসতেই দেখে কোরাল হাতে জুলফিকার এগিয়ে আছে। ২৬ বছর বয়সী জুলফিকার কোনো অংশে নায়কের থেকে কম নয়। তবে খলনায়ক নায়কের কোনো কোয়ালিটি তার মাঝে নেই। খলনায়কের কোয়ালিটি আছে ভরপুর। চারদিকের বিশৃঙ্খ এবং চিৎকার চেঁচামেচির মাঝে হঠাৎই ভিড়টা নিচ থেকে সরে যেতে শুরু করলো। কালো চোখে জমান বাঁধা রাগ নিয়ে ধীর পায়ে এগিয়ে আসছিল জুলফিকার, যেন প্রতিটা পদক্ষেপে ভয় ছড়িয়ে পড়ছে চারপাশে। এলোমেলো চুলগুলো কপার উপর ঝুলে আছে। উজ্জ্বল শ্যামলা মুখে, ঠোঁটের কোণে বাদামি তিলটা অদ্ভুতভাবে তার তীক্ষ্ণ লাগছে। চওড়া নাক আর শক্ত চোয়ালের সে মানুষটার দিকে কেউ সরাসরি তাকানোর সাহস পাচ্ছিল না, অথচ চোখ সরাতে পারছিল না। তার উপস্থিতি তেমনই ছিল, মনে হচ্ছিল মারামারি থামাতে না, ঝড় তুলতে এসেছে সে। হাতের কোণে অবধি সাজের হাতে গুটিয়ে চোখ থেকে রোদ চশমা খুলে একদম চাঁদের মুখ বরাবর দাঁড়িয়ে পড়ে জুলফি। লম্বায় দুইজনের সমান হওয়ায় কেউ কারো থেকে কোনো অংশে কম লাগেনি। মুখে বাঁকা হেসে টেনে জুলফি বলে, হোয়াটস অ্যাপ পোলাপাইন্স, ড্যাডি ইজ হোম। জুলফির কথা শুনে ফিক করে হেসে ওঠে অভি। মুন্ডু এক হাতে তুলে অভি আওড়ায়, ড্যাডি না, দাদা। আফটার অল বয়সে 1 বছরের বড়, বুইড়া মানুষ। ঠোঁট জোড়া করে চুমু খেয়ে ভেঙচি কাটে অভি। আই লাইক ইট মাদার বোর্ড। এসো বড়দের পা ছুঁয়ে সালাম করো। অভি মাথা নেড়ে হাসি টানে, বলে, ফাকিং কথাবার্তা, আপনাকে এত সম্মান দেব, একদম পা ধরে জানাজা পাড়িয়ে মাটিতে ফেলে দিয়ে আসবো। জুলফিকার কিছু না বলে হাতে থাকা যন্ত্রটি কালুকে দিয়ে বলে, তারপর ঘাড় বাঁকিয়ে বলে, আর ইউ শিওর? অভি নিজের হাতে থাকা হকি স্টিক নোবেলকে দিয়ে বলে, 100%। এটা আপনার ভার্সিটি নয় ভিপি ব্রো, এটা আপনার হাসপাতালও নয় ডক্টর ব্রো। উপস, এক্স ডক্টর। অভি এবং জুলফি একজন আরেকজনের উপরে চরম প্রতিশোধের ক্ষিপ্ত হয়ে ঝাঁপে পড়ে। যে যাকে যতটা পেরেছে ততটা আঘাত করেছে। দুজনের শরীরের বল এক সমান হওয়ায় কেউ কারো থেকে কম যায় না, বরং সিনেমা শুটিংয়ের অ্যাকশন সিনেমার মতো পুরো বিষয়টা। তাদের দুজনকে থামাতে না দেখে ছোট চাচ্চুর কাপ ফেলে সোজা চলে যায় দাদা সাহেবের আড্ডাখানায়। এখন পারলে 1 মাস দাদা সাহেব পারবে এই ঝড়টা থামাতে। রক্তাক্ত অবস্থায় অভি ও জুলফি যখন একজন আরেকজনের দিকে হিংস্র বাঘের মতো তাকিয়েছিল, ঠিক তখনই চন্দ্রদাস এবং কৃষ্ণদাস এসে তাদের পাতানো ছেলেদের থামায়। কারণ সামনে সিন্ডিকেটের কার দখলে পড়বে, ফলাফল ঘোষণা হবে। এর আগে কেউ নিজেদের ইমেজ নষ্ট করতে চায় না। তবে আজ যা হলো এর বিচার হবে, সেটা শিওর। পুরান ঢাকার ফরাশগঞ্জের এক বিশাল বদ্ধ কারখানায় সবার উপস্থিতিতে আজ ভরপুর। তবে কারো কোনো মুখে কথা নেই, সকলের চোখ বিরাট মনিটরে, যেখানে আজকের সংঘর্ষের ফলাফল দেওয়া হবে। এটা ফলাফল দেবে সাহেব খান। এই সাহেব খানকে দেখতে কেমন কারো জানা নেই, তার ধর্ম, কোথা থাকে, বয়স কত কেউ জানে না। কিন্তু সিন্ডিকেটের এক বিশাল বড় বটগাছে ছায়া সে। সে কীভাবে এই সিন্ডিকেটের সাথে যুক্ত, এটা অধরা সকলের কাছে। তবে তার প্রভাব এতটাই জোরালো, রাতারাতি বাংলাদেশের প্রধানমন্ত্রী অবধি বদলে যায়। ইউনূস শেখের বদলে তানভীর সরকার প্রধানমন্ত্রী হয়, যার ফলে ধরাকে সরাজ্ঞান করে রেখেছিলেন তিনি। সিন্ডিকেটের বেতাল বাদশা এবং গডফাদারও বলা হয় তাকে। তবে মুখে মুখোশ এবং বয়স ভারী থাকার ফলে তার বয়সে আন্দাজ করা কঠিন হয়ে পড়ে। বাংলাদেশের মতো উন্নতি দেশে তার কী কাজ সেটা সম্পর্কে চলতি একটি কথা বহু বছর ধরে চলে এসেছে। শোনা যায় 1971 সালে মুক্তিযুদ্ধের সময় কিছু আরডিএক্স এদেশে রপ্তানি করা হয়, যেগুলো কোথায় লুকানো হয়েছিল সেটা আজ অবধি কারো জানা নেই। শুরুতে এটাকে গুজব হিসেবে ধরা হয়, তবে তানভীর সরকারের শপথ গ্রহণের সময় তার গাড়িতে আরডিএক্স রাখা হয়েছিল, কিন্তু তিনি দ্বিতীয় গাড়িতে থাকায় প্রাণে বেঁচে যায় সে যাত্রায়। তখন নিউজে আসে তামিম সরকার।
একসাথে কয়েকজন এমপি এবং মন্ত্রীকে পরপরে পাঠায়, তবে সেটাও গুজব বলে ধামাচাপা পড়ে যায়। এরপর লোকমুখে শোনা যায় পুরান ঢাকায় কোথায় এক পরিত্যক্ত এলাকায় কয়েকটি আরডিএক্স মাটির নিচে পোতা রয়েছে। সেটা দখল করানোর জন্য কয়েকজন সিন্ডিকেট, বেশ অনেক দেশের নাগরিক, বৈদেশিক নাগরিক এসে পড়ে। তবে কেউ সন্দেহ করতে পারেনি। এরপর থেকে বিভিন্ন দেশের আন্ডারওয়ার্ল্ডের নিশানায় চলে আসে পুরান ঢাকা। অনেকেই সিন্ডিকেটে যুক্ত তো হতো, তবে বেশি দিন টিকতে পারতো না, কারণ এখানে আইন নয়, রক্ত কথা বলে। এরপর থেকে শুরু হয় সিন্ডিকেটের দখলের খেলা। তবে কে তার বাদশা, কার হুকুমে চলবে সিন্ডিকেট, এটা নিয়ে খুন, আহাজারি, গুম লেগে রয়েছে। বর্তমানে 10 বছর ধরে কৃষ্ণদাস এবং চন্দ্রদাস সিন্ডিকেটের পিছনে রয়েছেন, তবে সরাসরি কেউ দখল করে নিতে পারেনি। রাজনীতি চাপ এবং কালো দুনিয়ার চাপে তারা খোলস থেকে বের হতেই পারেননি। তাই সম্পূর্ণ সিন্ডিকেট চলে গেছে খান সাহেবের কথায়। তবে খান সাহেব বেশি কথা বলে না। তিনি মনিটরের প্রজেক্টের হয়ে হাত ধরে তুলে শুধু রায় দেন। এরপর আবারও চলে যায়, 30 সেকেন্ডও থাকে না ভিডিও কনফারেন্সে, যার ফলে ওনার লোকেশনও ট্র্যাক করা সম্ভব হয়নি। সকালের চোখ যখন বিশাল মনিটরে, তখন জুলফি এবং অভি একজন আরেকজনকে দেখতে থাকে। দুজনের রক্তে লেপ্টে রয়েছে। কয়েক সেকেন্ডের মধ্যে খান সাহেব কলে যুক্ত হয়। তারপর ডান হাত ওপরে তুলে বলেন, সিজ ফাদার ফর 1 মান্থ। কথাটি বলেই তিনি গায়েব হয়ে যান। কৃষ্ণদাস এবং চন্দ্রদাস একজন আরেকজনের দিকে তাকায়। এই 1 মাস যেহেতু সিজ ফায়ার চলবে, কেউ কারোর সাথে ঝামেলা বিবাদ জড়াতে পারবে না। জড়ালেই সিন্ডিকেট থেকে আউট। তারা তাদের পালিত সন্তানদেরকে নিয়ে যেতে থাকেন এবং জুলফি ও চাঁদের লক্ষণ বলে দিচ্ছিল, এই সিজ ফায়ারে তাদের কচুও হবে না, একা পেলেই কেউ কাউকে ছাড়বে না। গাড়িতে বসে দাদা সাহেব মানে কৃষ্ণদাস বলেন, চাঁদ, তুমি কি এখনও রিভ লাভার হাতে নেবে না বলো, রিভলভার হাতে নেবে না বলো। এখানে মানাটা ভুল দেওয়া আছে। দাদা সাহেবের কথা শুনে অভি তার দিকে তাকায়, তারপর সিটে শরীর লেলিয়ে দেয়, বলে, যেটাকে দিয়ে মানুষের প্রাণ যায় সেটা আমার কোনো কাজে না দাদা সাহেব। কিন্তু আন্ডারওয়ার্ল্ডে তোমার পজিশন নাই চাঁদ, আমার পর তোমারই সব সামলাতে হইব। না দাদা সাহেব, আমি এমনিতেই ঠিক আছি, হাত আমি রক্তে দিয়ে ভেজাবো না। একদিকে অভি, যেখানে সে রক্তের হাত ধোয়াতে চায় না, আর এদিকে জুলফি, যার হাত কখনো রক্ত ছাড়া শুকায় না। চলন্ত গাড়িতে বেশ কয়েকবার ঘুষি মেরে নিজের রাগ কন্ট্রোল করতে থাকে জুলফি। চন্দ্রদাস কাঁধে হাত রেখে মাথা ঠান্ডা করার কথা বলে, আরও দিন আসবে, মাথা ঠান্ডা কর বাপ। আপনি না আটকাইলে আজকে ওর মাথাটা আমি ফাইটেই ছাড়াইতাম, কাইটে হারাইতাম। চন্দ্রদাস এক বুক ভরা নিঃশ্বাস ফেলে বলেন, অভিরে তুমি যতটা সহজ ভাবো সে কিন্তু ততটা সহজ নয় বাপ। ড্রাগ এমনভাবে পাচার করে কেউ ওর চুলও ধরতে পারে না, মাস্টার মাইন্ড বান্দা। একটু তাচ্ছিলের হাসি সুরে জুলফি বলে, আন্ডারওয়ার্ল্ডে তো মাস্টার মাইন্ড বললে মানুষ একজনেই চেনে, আমার রক্তে ছিঁড়ে ফেরেও দাগ থাকে না, মানুষ মনে ঠিকই। আপনি কি চান আমিও ড্রাগ সাপ্লাই করি? না না, এই ভুল কি আমি করবো? তুমি হইলে আমার মাথার তাজ, তোমার যেইটা মন চাই সেইটা করো। সামনে গাড়ি থামান, মাথা ঠান্ডা করতে হইব। চন্দ্রদাস কিছু না বলে চুপচাপ গাড়ি থামিয়ে দেয়, কারণ তিনি জানেন জুলফিকারের মাথা ঠান্ডা হবে কিসে, একমাত্র আফরিনের মুখ দেখলেই সে ঠান্ডা হবে। জুলফিকার বাইক নিয়ে চলে যেতে থাকে উত্তরের দিকে। অন্যদিকে নিজের বাড়িতে গিয়ে একের পর এক সিগারেট ফুঁকতে থাকে অভি। মাথা তবুও গরম হয়ে রয়েছে। সিগারেটে টান দিতেই তো অভি বলে, বান্দিরে লাগবো রে, বান্দিরে লাগবো, এক্ষুনি লাগবো আমার। সিগারেট মাটিতে ফেলে আরেকটি সিগারেট ধরিয়ে নোবেলকে পড়ে, কয়টা বাজে? ভাই 12:30। এখনই বাইর হ, ওর ঘাড় ধরে নিয়ে আয়। অভি বললে নোবেল যেতে দেরি নেই। সে বাইক নিয়ে সোজা আনন্দের বাড়ির কাছে চলে আসে, কারণ এই সময়ে সে ক্লাসে যায়। নোবেল একটু দূরে এই বাইক থামিয়ে দেখে আনন্দি তার মার রিক্সায় তুলে দিচ্ছে, তাই সে দূরে দাঁড়িয়ে থাকে। রিক্সা কিছু দূর যেতেই সে বাইক নিয়ে হাজির হয়। বর্তমান অভি একটার পর একটা সিগারেট টান দিচ্ছে আর অপেক্ষা করতে থাকে কখন তার বান্দির বাচ্চা আসবে। তবে 10 মিনিটের বেশি সময় হওয়ার পরও না আসতে প্রচণ্ড ক্ষেপে যায় সে। রাগ যখন চরম সীমায় অতিবাহিত হয়, ঠিক তখনই আনন্দীকে নিয়ে নোবেল নিচে তলায় এসে পৌঁছায়। আনন্দী বাইক থেকে নামতেই অভি সিগারেট মাটিতে ফেলে পা পিষে আনন্দের হাত টেনে ধরে দোতলায় নিয়ে যেতে থাকে।
অভিকে এমন রক্তাক্ত দেখে আনন্দের মনে কুঘান ডাকতে থাকে। দোতলায় গিয়ে অভি আনন্দের কাঁধ থেকে ব্যাগ ফেলে দিয়ে তার স্ক্রচবেল খুলতে থাকে। আনন্দী বাধা দিতে গেলে তার গালে খুব জোরে চড় বসিয়ে দেয় সে। এক এক করে আনন্দীর সমস্ত সাজসজ্জা খুলে ফেলে সে। এখন তার মাথা ঠান্ডা হওয়া দরকার। অপরদিকে বাইক নিয়ে জুলফিকার চলে যায় আফরিনের কাছে, যেখানে ঢাকার শতভাগ লোক তাকে ভয় পায়। সেখানে এই একরত্তি মেয়ে তাকে নাচিয়ে ছেড়েছে। জুলফিকারে হুট করেই মনে পড়ে তার আফরিনের সাথে দেখা হওয়ার দিন থেকে পরের ঘটনাগুলো। কলেজের ভিপি এবং পুলিশের মেয়ে আফরিন, সুরবানা আফরিন সাজ, যে জুলফিকারের মতো দানবের মনও গলিয়ে দিতে পেরেছে। এতক্ষণ পড়ছিলাম উন্মাদনা। লিখেছেন কায়নাত খান কবিতা, পর্ব 16।